শরীফ ভাই, অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি একাধিকবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে, অনুরোধ জানানো হয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও সেই একই প্রক্রিয়া অব্যাহত আছে। আপনার কাছে কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে কি এই বিষয়টি বারবার আবারও তোলা উচিত, যাতে ভারত এই বিষয়ে কোনো সাড়া দেয়? তার আগে একটু বলি, শেখ হাসিনা এখন কোন দেশের পাসপোর্ট হোল্ড করেন? তার পাসপোর্ট তো বাতিল হয়েছে। তো তাকে বাংলাদেশ সরকার যদি অনুমোদন না দেয়, তার পক্ষে কি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব না। সুতরাং তিনি বললেন যে আমি চলে আসছি, আর তিনি চলে আসলেন, ব্যাপারটা সেরকমের না। কারণ তার এখন পাসপোর্ট নেই, তিনি বাংলাদেশের পাসপোর্ট বাতিল হয়েছে। এবং এটা কেবলমাত্র ইন্ডিয়া সিদ্ধান্ত নিলেই হবে না, বাংলাদেশ সরকারকেও ইয়েস বলতে হবে যে তাকে আসার ক্ষেত্রে আমি অফিসিয়াল সাপোর্টটা দিব। যদি সেটি না দেয় তাহলে তিনি চাইলেও প্রবেশ করতে পারবেন না। এক। দ্বিতীয় জায়গাটা আমি আবার বলি, আমাদের রাজনীতির পেছনে অনেক ধরনের রাজনীতি কাজ করে। আমাদের এখানে সরকারগুলো সবসময় যে কেবল নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা না। আমাদের এই জায়গাগুলোতে বিভিন্ন সময়ে ওই যে ব্যক্তি, রাজনীতির স্বার্থ, দলের স্বার্থ, অন্য দেশের স্বার্থ, অনেকগুলো বিষয় বিবেচনা করে আমরা সিদ্ধান্তগুলো নেই। আপনি খেয়াল করবেন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চায়না সফরে যাবেন, তার আগে ছুটির দিনে আমেরিকার রাষ্ট্রদূত চলে গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য। গিয়ে বললেন ফুটবল নিয়ে আলোচনা করতে এসেছি, এবং যদি আপনারা আমেরিকার প্রশ্নে বাজি ধরেন তাহলে আপনারা কখনো ঠকবেন না। এটা তিনি কিন্তু খেলার কথা বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন যে তোমরা যে চীনমুখী তোমার যে কূটনীতি, এই কূটনীতি তোমরা এমন কিছু করো না যাতে চীন এখানে একটা স্পেস পায়। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমাদের লস হবে না। অর্থাৎ যাওয়ার সময় মনে করিয়ে দিল, আমরা কিন্তু কোনো স্বজন যখন বাইরে যায় আমরা তাকে বলে দেই এটা খাবা না, ওটা করবা না, তাকে সতর্ক করে দিই। আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশকে তার কূটনৈতিক ভাষা ব্যবহার করে আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে আমার সঙ্গে থেকো। যদি আমরা আমেরিকার কূটনীতিকের এই কথা না শুনি তাহলে আমাদের কি করবে এটা আমরা জানি না। তবে আমেরিকাকেও বিশ্বাস করা যায় না। আমাদের এখানে ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, যেই আসে না কেন, কেউ তার নিজের স্বার্থে আসে না, তা আমাদের স্বার্থে আসে না। তাদের কতগুলো স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো হাজার বছর ধরে আমরা হাজার বছর ধরে। এখন আপনি তার সাথে কতটুকু বার্গেনিং করতে পারবেন, এই ক্যাপাসিটিটা আপনার কতটুকু আছে তার উপরে নির্ভর করে। এবং আমাদের একটা ন্যাশনাল ইউনিটি যেটা আমরা আসলে তৈরি করতে পারিনি, এবং শক্তিও তৈরি করার জন্য আমরা চেষ্টা করিনি। আমাদের যে বিরোধগুলো আপনি দেখছেন, ছোটোখাটো বিষয় নিয়ে যে ধরনের পার্লামেন্টে আলোচনার যে জায়গাগুলোতে ওয়াকআউট, এটি গতকালকের যে ওয়াকআউটটা, এটা আসলে অভিযোগটা কি? এই অভিযোগটা থেকে পাবলিক ইন্টারেস্টের আরও অনেকগুলো বিষয় ছিল, যে বিষয়গুলো নিয়ে আসলে পার্লামেন্ট গরম হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদের এই বিভাজনের সুযোগকে কেন্দ্র করে নানা পক্ষ এখানে ইন্টারফেয়ার করে। সরকার কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটি নির্ভর করবে আমার ডোমেস্টিক পলিটিক্সে তার নিয়ন্ত্রণ কতটুকু। যদি এখানে বিভাজনের যে জায়গাটা, জন অসন্তোষ যদি বাড়তে থাকে, তাহলে সরকার কাছের হোক দূরের হোক বার্গেনিংয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়বে। এবং বাংলাদেশ ঘিরে নানা ধরনের পলিটিক্স এখানে অ্যাক্টিভ আছে। আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে তা না, তারা পালিয়ে আছে, এটি সত্য কথা। কিন্তু তার একটা বিরাট সাংগঠনিক শক্তি আছে, তার সাংগঠনিক কাঠামোর বিপর্যয় হয়েছে, কিন্তু তার কর্মী আছে। সে এখানে পরিস্থিতি উত্তপ্ত করার মতন তার সেই শক্তি আছে, তার বিপুল অর্থ আছে। গত 15 বছর সে লুটপাট করে যে টাকাটা জমিয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না যে তারা একেবারে সৎভাবে জীবনযাপন করেছে। ফকির 3 বছর 4 বছরের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। সুতরাং এই টাকাটা সে তার পলিটিক্সকে ফিরিয়ে আনার জন্য যে ইনভেস্ট করবে না,
এবং সেই ইনভেস্টের জায়গাটা যে একেবারে স্বচ্ছ পলিটিক্সে হবে তা তো না। এখানে সামান্য অর্থ বিনিয়োগ করলে নানা রকমের অকারেন্স তৈরি করে দেওয়া যায়, পরিস্থিতি উত্তপ্ত করা যায় এবং বিভিন্ন রকমের শক্তি এখানে কাজ করছে, খেলার মধ্যে আছে। আমাদের এটা তো একটা প্লে গ্রাউন্ড। আপনি বিশ্বকাপ খেলা চলছে, হঠাৎ করে আপনি যেভাবে দেখছেন কালেমাকে সামনে রেখে এটিকে ইস্যু হিসাবে ব্যবহার করে সারা দেশে যে প্ল্যান করে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা কি মনে হয় যে খুব ইনোসেন্টলি এই কাজগুলো করা হচ্ছে? না, খেলা আছে। ইন্ডিয়ায় বসে ওই ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বলে ফেললেন যে বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা এখানে কাজ করে। তো ইসলামিক জঙ্গিরা এখানে কাজ করে, তো তোমার দেশে তো ইহুদি জঙ্গিরা কাজ করছে, তোমার মোসাদ তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটাচ্ছে। কিন্তু ওই যে একটা টার্গেট দিয়ে, একটা নাম দিয়ে আপনি এটিকে ধরবেন, ধরার আগে তো একটা গ্রাউন্ড তৈরি করবেন। এবং আমি তো মনে করি এই যে পতাকা মিছিল, এই ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য, বাংলাদেশে ঢোকার পরে ভারতীয় হাইকমিশনার যেটি বললেন আকাশের দিকে তাকিয়ে, সবগুলোর সাথে মিল আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে গলি অলিগলি কানাগলি এগুলোর যে উপস্থিতি, এগুলো তো আর বন্ধ হয়ে যায়নি। আমাদের এখানে সিভিল ব্যুরোক্রেসি, আমাদের এখানে অন্যান্য যে সমস্ত ফোর্সগুলো দাঁড়িয়েছে, তারা যে একেবারে দেশপ্রেমিক তা তো না। তাদের অনেককেই নানা কাজে নানাভাবে ব্যবহার করা যায়। সুতরাং আমাদের সামনের দিনগুলোতে খুব স্মুথলি যে আমরা এগিয়ে যাব, আমরা পার করব, সেটি না। সরকারের আচরণের জায়গায় অনেকগুলো জায়গায় এখনও সমস্যা আছে। সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রীদের অনেকেই অনেক কথা বলেন, কিন্তু তাদের সমস্ত কর্মীদেরকে কি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে? সুশাসনের যে বার্তাটা অনেকগুলো জায়গায় অনুপস্থিতি আছে এখন পর্যন্ত। একটু আগে দেখলাম, আপনার এখানে আসার আগে দেখলাম গাজীপুরে, সেখানে গার্মেন্টসের সামনে গিয়ে বলেছে জুট এটি নিয়ে যে বাণিজ্য আমাদের সাথে নেগোসিয়েশনে আসতে হবে। অর্থাৎ একটা ফ্যাক্টরিতে গিয়ে এই যে হুমকিটা কারা দেয়? যাদের রাজনৈতিক ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে। তো এখন রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা কার? বিএনপির আছে। তো বিএনপির নেতাকর্মীরা, তার দলের প্রধান এবং প্রধানমন্ত্রীর যে মেসেজটা যে তিনি একটা পরিবর্তন করতে চাইছেন, তার সাথে কি তারা যুক্ত হচ্ছে? নানা জায়গায় তারাই যে খুন খারাপিগুলোর সাথে যুক্ত হচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকে আপনি কার্পেটের নিচে রেখে দিয়ে আপনি শুনশান একটা পরিচ্ছন্নতা আপনি দেখাতে পারবেন, কিন্তু আপনার পেছনে যে আবর্জনাটা আছে, রাজনীতির আবর্জনা, অর্থনীতির আবর্জনা, আমাদের যে ডোমেস্টিক পলিটিক্স, আমাদের এখানে আইন শৃঙ্খলা, আমাদের পারস্পরিক সম্পর্ক, বৃহৎ অ্যাক্টরদের সঙ্গে আমাদের সম্পর্ক, সব কিছু মিলিয়ে সমন্বয় করাটা খুবই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা সম্ভব? এই জায়গাটায় প্রথমত নির্ভর করে সরকারের দৃঢ়তা। সরকার যদি দেশের মধ্যে আপনার জনগোষ্ঠীকে নানা পোলে আপনি বিভক্ত করে রাখেন, রাজনৈতিক ইউনিটি ছাড়া, ভাই যেটি বললেন আপনি খেয়াল করবেন, পাকিস্তান এবং ভারত দুটো দেশের পারমাণবিক শক্তি আছে, পারমাণবিক বোমা আছে। কিন্তু দুটো দেশের মধ্যে যখন কোনো বিষয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তারা প্রথম কি কাজটা করে? সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে। কারণ জনগণের যে ইউনিটি, এটা পরমাণু অস্ত্রের থেকেও শক্তিশালী। কেন? নরেন্দ্র মোদী এবং ভারতের যে সোনিয়া গান্ধী, তাদের মধ্যে রাজনৈতিক ইউনিটি কি খুব হৃদ্রতাপূর্ণ? নো, তাদের মধ্যে বিরোধ আছে, তাদের মধ্যে সংকট আছে। পাকিস্তানেও একই রকম। ইমরান খানকে জেলবন্দি করে রেখেছে, তারপরেও ইমরান খানের দলের সাথে সেখানকার প্রধানমন্ত্রীর মুসলিম লীগ তারা বসে। কারণ কি? কারণ তারা মনে করে পাবলিকের ইউনিটির থেকে শক্তিশালী কোনো অস্ত্র নেই। কিন্তু আমার এখানে আমি যেটা দেখতে পাই, আপনি কথায় কথায় সরকারি দল মাত্র 3 মাস আগে ক্ষমতায় এসেছে, 4 মাস আগে ক্ষমতায় এসেছে, তার অনেকগুলো জায়গায় ভুল আছে, অনেকগুলো জায়গায় সমালোচনা করার আছে। কিন্তু আপনি এখনই তাকে বলছেন 3 মাস আগে, 6 মাস আগে যাদের মধ্যে ইউনিটিটা ছিল, সেই শক্তিকে আপনি শাহবাগে লটকে রাখতে চান। আপনি গতকালকেও শুনলাম ময়মনসিংহে আমাদের একজন ধর্মীয় নেতা মামুনুল হক সাহেব, তিনি বলছেন শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল, তারেক রহমানের সেম পরিণতি হবে। অর্থাৎ আপনি এই জায়গায় এগুলো হয়তো মানে রাজনৈতিক বক্তব্য কিংবা মাঠের বক্তব্য। এখন হ্যাঁ, আপনার রাজনৈতিক বক্তব্যটা
নেতা এবং কর্মী অনেক সময় রাজনৈতিক কৌশল হিসাবে আপনি কতগুলো কথা বলেন, কিন্তু এই কথাটা যখন বলা হয়, আপনার সমস্ত কর্মীরা তো পলিটিক্যালি এডুকেটেড না। কর্মীদের অনেকের কাছে এই বার্তাটা যায় যে আমাদের একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কাদের সাথে? আমরা 1 বছর আগে যারা হাতে হাত রেখে পুলিশের বন্দুকের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে ইউনিটিটাকে আপনি বিভক্ত করছেন, এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করছেন, এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন, এটি যদি আপনি কন্টিনিউ করেন নিজের দেশের মধ্যে হানাহানি মারামারি, তাহলে ওই যে শক্তি, সেই শক্তি আপনি অর্জন করতে পারবেন না। এবং আর্থিক অবস্থা আপনার যত ভালো থাকুক না কেন, থিওরিটিক্যাল জায়গায় আপনি রাজনীতিটা যতই আপনার পারফেক্ট হোক না কেন, আপনি যে উদ্ভূত পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না এই ইউনিটিটা যদি আপনার না থাকে। রেটরিক স্পিচ যেটাকে বলে, সেটি পরিহার করা সবসময় বলা হয় যে রাজনীতিবিদদের ক্ষেত্রে একটি মাত্রা রেখে কথা বলা উচিত, এটি বলা হয় সবসময়।